প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নিও। আশা করি সবাই ভালো আছো। তোমরা নিশ্চয় জানো, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বে অনেকটা লকডাউন, যার কারণে বাংলাদেশেও অনেকটা প্রায় লকডাউন পালিত হচ্ছে। এই লকডাউনের কারণে আমরা আমাদের শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখতে পারছি না। তো তোমাদের যে ক্ষতিটা হচ্ছে সেটা কিছুটা হলেও পূরণ করার জন্য অধ্যক্ষ স্যারের পরামর্শে তোমাদের জন্য আজকের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখলে উপকৃত হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। সবাই একটু মনোযোগ সহকারে একটু শুনবা। আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে বার্তা। আমরা অনেকে চিনি বার্তা, ডিসকাউন্ট, যেটার ইংরেজি প্রতিশব্দটা হচ্ছে ডিসকাউন্ট। এটাকে আমরা আরেকটা ভাষায় বলতে পারি, সেটা হচ্ছে আমরা অনেকটা সবাই জানি ছাড়। ছাড় সেটা আমরা সবাই জানি। যখন আমরা দোকান অর্থাৎ আমরা যখন জুতা কিনতে যাই, শার্ট কিনতে যাই, সেখানে আমরা ডিসকাউন্টের একটা বিষয় চলে আসে। তাহলে এই ডিসকাউন্টটা আসলে আমাদের 2 ঘোড়া নগদান বই, 3 ঘোড়া নগদান বই জাবেদা করতে গেলে আসলে এই বার্তা বা ডিসকাউন্টের প্রয়োগটা আমরা করে থাকি হিসাব বিজ্ঞানে। কিন্তু আমরা সঠিক বার্তার ধরনটা না চেনার কারণে, প্রকৃতিটা না জানার কারণে আসলে আমরা সঠিকভাবে কোন বার্তাটা কোথায় বসবে, কোথায় প্রয়োগ হবে, সেটা আমরা আসলে প্রয়োগ করতে পারি না। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা আগে প্রথমে দেখি বার্তা কি। বার্তাটা আমাকে চিনতে হবে। তো বার্তাটা হচ্ছে সাধারণত পণ্য ক্রয় অথবা বিক্রয়ের ক্ষেত্রে অথবা দেনাদার ও পাওনাদারকে দেনা পাওনা নিষ্পত্তিতে যে বার্তা সৃষ্টি হয় বা যে ছাড় সৃষ্টি হয়, সেটার সামগ্রিক রূপটাই হচ্ছে বার্তা। আমি আরেকটু ক্লিয়ার করে তোমাদেরকে, আমরা যখন পণ্য ক্রয় করতে যাব অথবা পণ্য বিক্রি করতে যাব অথবা পাওনাদারকে টাকা পরিশোধ করতে যাব অথবা দেনাদারের কাছ থেকে টাকা আদায় করতে যাব, সেখানে কিছু টাকা ছাড় দিতে হয়। ওই ছাড়ের অংশটাই হচ্ছে এখানে বার্তা। তাহলে আমরা এখন যাচ্ছি বার্তা কত প্রকার। বার্তা সাধারণত 2 প্রকার। প্রথম হচ্ছে যে নগদ। একটা হচ্ছে নগদ বার্তা, আর একটা হচ্ছে কারবারি বার্তা। সবাই আমরা জানি একটা হচ্ছে নগদ বার্তা, আরেকটা হচ্ছে কারবারি বার্তা। যদিও বার্তা, কিন্তু তাদের মধ্যে পার্থক্য রয়েছে, বৈশিষ্ট্যগত কারণে তাদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে এখন একটু যাচ্ছি আমরা কারবারি বার্তা কাকে বলে। সাধারণত কারবারি বার্তা হচ্ছে পণ্য ক্রয় অথবা বিক্রয়ের ক্ষেত্রে যে বার্তা বা ছাড়ের সৃষ্টি হবে তাকেই কারবারি বার্তা বলে। প্রিয় শিক্ষার্থী, আমি আবার একটু বলছি তোমাদেরকে, দেখো পণ্য ক্রয় অথবা বিক্রয়ের ক্ষেত্রে যে বার্তা সৃষ্টি হবে সেই বার্তাকে বা সেই ছাড়কে কারবারি বার্তা বলে। কারবারি বার্তা সাধারণত 2 প্রকার। তাহলে আমরা সবাই জানি ক্রয় বার্তা, 2 বিক্রয় বার্তা। নিশ্চয়ই আমরা এটা শুনেছি, আমরা যখন আর্থিক বিবরণী করতে গেছি সেখানে আমরা বিক্রয় থেকে বিক্রয় বার্তা বাদ দিই, ক্রয় থেকে ক্রয় বার্তা বাদ দিই। নিশ্চয় তোমরা সেটা প্রয়োগ করেছো।
তাহলে আমরা একটু যাচ্ছি। তাহলে আমরা এখন কি শিখলাম? কারবারি বাট্টা দুই প্রকার। কি কি? এক, ক্রয় বাট্টা, দুই, বিক্রয় বাট্টা। এখন যাচ্ছি ক্রয় বাট্টা কাকে বলে। সাধারণত পণ্য ক্রয় করার ক্ষেত্রে যে বাট্টা সৃষ্টি হয়, যে বাট্টার উদ্ভব হয়, তাকে ক্রয় বাট্টা বলে। আবার পণ্য বিক্রয় করার ক্ষেত্রে যে বাট্টা সৃষ্টি হয়, সেই বাট্টাটাকে বিক্রয় বাট্টা বলে। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই কারবারি বাট্টা বিষয়টা একটা বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যটা হচ্ছে যে কারবারি বাট্টা কখনো হিসাবভুক্ত হবে না। সেটা জাবেদা হোক, সেটা খতিয়ান হোক, সেটা রেয়ামিল হোক, সেটা অন্য যেখানে হোক, হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এই কারবারি বাট্টাটা হিসাবভুক্ত হবে না। তবে মূল টাকা থেকে সেই টাকাটা আমাকে বাদ দিতে হবে, অর্থাৎ কারবারি বাট্টার জন্য কোনো জাবেদা দিতে হবে না। তাহলে শিক্ষার্থী, আমি একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। ধরো 2020 সাল মার্চ 1 তাফহিম থেকে 10,000 টাকার পণ্য ক্রয়, যা 10% বাট্টায় সম্পাদিত হয়। শিক্ষার্থী একটু দেখো, আমাকে অ্যান্সার করার ক্ষেত্রে আগে প্রশ্নটা বুঝতে হবে। যদি আমি প্রশ্নটা নাই বুঝি, আমি কখনো সেই প্রশ্নের উত্তর দিতে পারবো না। তাহলে দেখো, আমি আগে প্রশ্নটা একটু বুঝি। সালটা হচ্ছে 2002 সাল মার্চ 1। তাফহিম থেকে 10,000 টাকার পণ্য ক্রয়, যা 10% বাট্টায় সম্পাদিত হয়। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে ব্যক্তির নাম রয়েছে, কিন্তু এখানে কোনো নগদের কোনো কথাবার্তা বলেনি। তাহলে বুঝে নিতে হবে এই লেনদেনটা হচ্ছে ধারে। যদি ধারে হয়ে থাকে, তাহলে আমি কার কাছ থেকে পণ্য কিনেছি? তাফহিম। এই তাফহিম হচ্ছে আমার জন্য পাওনাদার। এই তাফহিম আমার কাছ থেকে টাকা পাবে। কত টাকা পাবে? 10,000 টাকা। কেন? আমি তার কাছ থেকে 10,000 টাকার পণ্য কিনেছি। এখন আমি যখন তার কাছে পণ্য কিনেছি, সে আমাকে 10% বাট্টা দিছে, অর্থাৎ 10% আমাকে ছাড় দিছে। কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। এখন শিক্ষার্থীরা, আমরা একটু যাচ্ছি এই বাট্টাটা কি বাট্টা। আমরা জানি যে কারবারি বাট্টা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্রয় বাট্টা, আর একটা হচ্ছে বিক্রয় বাট্টা। তাহলে ক্রয় বাট্টা হচ্ছে সাধারণত পণ্য ক্রয় করার ক্ষেত্রে যে বাট্টা সৃষ্টি হবে বা যে বাট্টা উদ্ভূত হবে, সেই বাট্টাটাকে বলা হয় ক্রয় বাট্টা। তাহলে দেখো, এখানে আমি তাফহিম থেকে 10,000 টাকার পণ্য ক্রয় করার ক্ষেত্রে 10% বাট্টা সৃষ্টি হয়েছে। তাহলে এখানে যে 10% বলা হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারলাম এই বাট্টা হচ্ছে ক্রয় বাট্টা, অথবা এটাকে আমরা একটা নাম দিতে পারি, সেটার নাম কি? কারবারি বাট্টা। এরপরে দেখো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম কারবারি বাট্টার একটা বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যটা হচ্ছে যে কারবারি বাট্টা কখনোই হিসাবভুক্ত হবে না, তবে মূল টাকা থেকে সে টাকাটা বাদ দিতে হবে। তাহলে একটু তোমাদেরকে আমি জাবেদার মাধ্যমে সেটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো, আমি কিনেছি কয় তারিখ? মার্চের 1 তারিখ। কার থেকে কিনেছি? তাফহিম থেকে। তাহলে তাফহিম আমার জন্য কে ছিল? পাওনাদার ছিল। তার কাছ থেকে আমি কি কিনেছি? পণ্য ক্রয় করেছি। তাহলে জাবেদাটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট। আমি যেহেতু তাফহিম থেকে কিনেছি, পাওনাদার প্রদেয় হিসাব বা তাফহিম হিসাব ক্রেডিট। এখন শিক্ষার্থীরা দেখো, আমি এখন টাকার ফিগার কত বসাবো। যদিও আমি তার কাছ থেকে পণ্য কিনেছি 10,000 টাকা, যদিও আমি পণ্য কিনেছি 10,000 টাকা, কিন্তু আমি যখন 10,000 টাকার পণ্য কিনেছিলাম, সে আমাকে সাথে সাথে
10% ডিসকাউন্ট দিয়েছিল, অর্থাৎ 10% আমাকে ছাড় দিয়েছিল। তাহলে ছাড় দিলে এখান থেকে 10% বাদ যাবে। তাহলে 10,000 টাকা 10% হচ্ছে 1,000 টাকা। তাহলে সে আমার থেকে আর পাবে 9,000 টাকা। তাহলে এখানে ডেবিট হবে 9,000 এবং ক্রেডিট টাকাটা হবে 9,000। তাহলে শিক্ষার্থী দেখো, আমরা প্রথমে একটা বৈশিষ্ট্য বলেছিলাম, সেটা হচ্ছে যে কারবারি বাট্টা হিসাবভুক্ত হবে না, তবে মূল টাকা থেকে সেটা বাদ যাচ্ছে। তাহলে দেখো, যদিও এখানে 10,000 টাকা 10% 1,000 টাকা বাট্টার কথা বলা হচ্ছে, কিন্তু এটা হিসাবভুক্ত হয়নি, কিন্তু মূল টাকা থেকে, অর্থাৎ 10,000 টাকা থেকে 1,000 টাকা বাদ দিয়েছে। তাহলে এখন আমার ক্রয় হবে 9,000 টাকা। তাহলে শিক্ষার্থীরা দেখো, ঠিক একইভাবে আমি বিক্রয় বাট্টার উদাহরণটা তোমাদেরকে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। তাহলে দেখো, জাস্ট আমি এটা একটু চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এটা যদি আমি একটু চেঞ্জ করে দিই, একই কোয়েশ্চেন একটু ভিন্ন করে দিচ্ছি। তাফহিমের নিকট 10,000 টাকার পণ্য বিক্রয়, যা 10% বাট্টায় সম্পাদিত হয় এবং যার অর্ধেক টাকা নগদে পরিশোধ। তাহলে শিক্ষার্থী এখানে দেখো, প্রশ্নটা আমি আবারও বলি তোমাদেরকে, যে কোনো সমস্যা সমাধান করার ক্ষেত্রে আগে আমাকে সমস্যাটা চিহ্নিত করতে হবে, সমস্যাটাকে আমাকে বুঝতে হবে। অর্থাৎ এখানে যে সমস্যাটা দেওয়া হয়েছে, সেই প্রশ্নটা কি বলেছে আমাকে সেটা আগে বুঝতে হবে। যদি আমি প্রশ্নটা বুঝতে পারি, তখন আমার ক্ষেত্রে সমাধানটা করা খুবই সহজ হয়ে যাবে। তাহলে একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, একই তারিখ তাফহিমের নিকট 10,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে আমি তাফহিমের নিকট পণ্য বিক্রি করেছি, যা 10% বাট্টায় সম্পাদিত হবে, এবং আমি পণ্য বিক্রয় করার ক্ষেত্রে আমি তাকে 10% ছাড় দিয়েছি। তাহলে আমরা জানি যে পণ্য বিক্রয় করার সময় যে বাট্টাটা হয় সেটাকে বলা হয় বিক্রয় বাট্টা। তাহলে আমরা ক্লিয়ার, এটা হচ্ছে বিক্রয় বাট্টা। এবং যার অর্ধেক টাকা নগদে পরিশোধ, অর্থাৎ যদিও আমি কিনেছি 10,000 টাকা, যদি আমি বিক্রি করেছি 10,000 টাকা, তাহলে তাফহিম আমাকে অলরেডি অর্ধেক টাকা পরিশোধ করে ফেলেছে। তাহলে আমরা একটু জাবেদায় যাওয়ার আগে আমরা টাকার হিসাবটা করব, তখন আমাদের অঙ্কটা করতে সহজ হবে। তাহলে একটু শিক্ষার্থী একটু দেখো, আমি তাফহিমকে বিক্রি করেছি 10,000 টাকার পণ্য বিক্রি করেছি, কিন্তু আমি তাকে 10% ছাড় দিয়েছি, অর্থাৎ বাট্টা দিয়েছি। যদি আমি 10% তাকে বাট্টা দিই, তাহলে এটা 10,000 টাকা 10% হচ্ছে 1,000 টাকা। তাহলে আমি তার কাছ থেকে পাবো 9,000 টাকা। অর্থাৎ আমি তার কাছ থেকে পাচ্ছি, যদি আমি তার কাছে পণ্য বিক্রি করেছিলাম 10,000 টাকা এবং সেখানে বাট্টা ছিল 1,000 টাকা, 10,000 টাকা থেকে 1,000 টাকা যদি চলে যায়, তাহলে আমি তার কাছ থেকে পাবো 9,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো শেষের লাইনটা একটু দেখো, যার অর্ধেক নগদ টাকা পরিশোধ, অর্থাৎ নগদে পরিশোধ। তাহলে তোমাকে বুঝতে হবে, তুমি যদিও 10,000 টাকার পণ্য বিক্রি করেছো, কিন্তু তুমি ওর কাছ থেকে পাবা 9,000। কেন? ওই 1,000 টাকা তোমার বাট্টা এখান থেকে বাদ গেছে। এখন এই 9,000 টাকার মধ্যে এসে তোমাকে অলরেডি অর্ধেক টাকা পরিশোধ করে ফেলেছে। তাহলে তুমি নগদ পাচ্ছ এখানে অর্ধেক, অর্ধেক মানে 50%। তাহলে 9,000 টাকার 50% হলে দেখা যাবে কি 4,500 টাকা আসবে। তাহলে আর বাকি থাকবে 4,500। তাহলে শিক্ষার্থীরা এখানে দেখো, এই লেনদেনটাতে নগদও হয়েছে, ধারেও হয়েছে, আবার এখানে কারবারি বাট্টাও এসছে। তাহলে আমরা এখন এটা জাবেদা করতে যাব। তাহলে আমি যেহেতু পণ্য বিক্রি করেছি, কাকে করেছি? তাফহিম। তাহলে তাফহিম লিখতে পারি, পাওনাদারও লেখা যাবে, প্রদেয় হিসাবও লেখা যাবে। পাওনাদার হিসাব ডেবিট, আমি
ও আমাকে অর্ধেক টাকা পরিশোধ করেছে, সেহেতু নগদান হিসাব ডেবিট, এবং আমি পণ্য বিক্রি করলে আমার আয় হবে, সেহেতু বিক্রয় হিসাব ক্রেডিট হবে। এখন শিক্ষার্থীরা, এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কত টাকা বসাবো। এখানে তোমরা ভুল করো বেশিরভাগ ক্ষেত্রে। একটু দেখো, একটু শিক্ষার্থীরা এখানে দেখো, এটা দেনাদার হবে, একটু সংশোধন করো না তোমরা। যেহেতু আমি দেনাদারকে পণ্য বিক্রি করে থাকি, এখানে দেনাদার হবে। একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি পণ্য বিক্রি করেছি 10,000 টাকা, সেখানে বাট্টা ছিল 1,000 টাকা। 10,000 টাকা থেকে 1,000 টাকা চলে গেলে থাকবে আমার কাছে 9,000 টাকা, এবং 9,000 টাকার 50% অলরেডি নগদে পেয়ে গেছি। তাহলে আমি 9,000 টাকা 50% কত? 4,500, আর বাকি আছে কত? 4,500। তাহলে আমরা জানি যে বাকিতে যদি আমি কাউকে পণ্য বিক্রি করে থাকি, তাহলে সে আমার জন্য দেনাদার। তাহলে দেনাদার হচ্ছে 4,500 ডেবিট। তাহলে আমি পণ্য বিক্রি করেছি 9,000 টাকা। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে বাকি 1,000 টাকা কোথায় গেল? পণ্য তো বিক্রি করা হয়েছে 10,000 টাকা, ওই 1,000 টাকা হচ্ছে বাট্টা। ক্লিয়ার? তাহলে শিক্ষার্থীরা আমি আবার একটু রিভিউ করছি তোমাদের সুবিধার্থে। একটু দেখো, কারবারি বাট্টা সাধারণত দুই প্রকার। কারবারি বাট্টা কাকে বলে? যখন পণ্য ক্রয় অথবা বিক্রয়ের ক্ষেত্রে যে বাট্টা সৃষ্টি হবে বা উদ্ভূত হবে তাকে কারবারি বাট্টা বলবো। এবং কারবারি বাট্টা দুই প্রকার, একটা হচ্ছে ক্রয় বাট্টা, আরেকটা হচ্ছে বিক্রয় বাট্টা। যদি ক্রয়ের ক্ষেত্রে যে বাট্টা সৃষ্টি হয় তাকে ক্রয় বাট্টা বলা হবে, আর পণ্য বিক্রি করার ক্ষেত্রে যে বাট্টা সৃষ্টি হবে তাকে বিক্রয় বাট্টা বলা হবে। তাহলে আমি এখানে একটা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম, কারবারি বাট্টা হিসাবভুক্ত হবে না, তবে মূল টাকা থেকে বাদ যাবে। তাহলে দেখো শিক্ষার্থীরা একই অবস্থা, এখানে এই কারবারি বাট্টা 1,000 টাকা হিসাবভুক্ত হচ্ছে না, তবে মূল টাকা থেকে সেই টাকাটা বাদ যাচ্ছে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা নগদ বাট্টায় যাচ্ছি। তাহলে নগদ বাট্টা হচ্ছে সাধারণত দেনাদার বা পাওনাদার, দেনা পাওনা নিষ্পত্তিতে যে বাট্টা সৃষ্টি হয় তাকে নগদ বাট্টা বলে। আমি আবার বলছি, দেনা পাওনা নিষ্পত্তি যে বাট্টা সৃষ্টি হয় তাকে নগদ বাট্টা বলে। তাহলে এখন একটু যাচ্ছে দেনা পাওনা নিষ্পত্তি বিষয়টা কি? আমি দেনাদার কাছ থেকে টাকা পেতে পারি, তাহলে আমি দেনাদার কাছ থেকে যদি টাকা পাই, সেটাকে ওই যখন আমি টাকা পাওয়ার ক্ষেত্রে যদি কোনো ছাড় পাই বা ছাড় দিতে হয়, তখন সেটাকে বলা হবে দেনা নিষ্পত্তি। আর দেনাদার কাছ থেকে টাকা পাওয়ার ক্ষেত্রে যে ছাড়টা দেওয়া হয়, তখন সেখানে যে বাট্টা সৃষ্টি হবে সেটা হচ্ছে নগদ বাট্টা। আবার যখন আমি পাওনাদারকে টাকা পরিশোধ করতে যাব, সেক্ষেত্রে যে বাট্টা সৃষ্টি হবে সেটাও নগদ বাট্টার অন্তর্ভুক্ত। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই নগদ বাট্টাও দুই প্রকার। এক, প্রাপ্ত বাট্টা। দুই, প্রদত্ত বাট্টা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, বাট্টা দুই প্রকার এখানে, অর্থাৎ আমরা এর আগে শিখেছি কারবারি বাট্টা দুই প্রকার, এখন নগদ বাট্টাও দুই প্রকার। একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, আরেকটি হচ্ছে প্রদত্ত বাট্টা। এখন আসি, প্রাপ্ত বাট্টা কাকে বলে, প্রদত্ত বাট্টা কাকে বলে। সাধারণত এই প্রাপ্ত বাট্টাটা সৃষ্টি হয় পাওনাদার থেকে, আর এই প্রদত্ত বাট্টাটা সৃষ্টি হবে দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে। তাহলে আমি আবার একটু ক্লিয়ার করি তোমাদেরকে। আমি যখন পাওনাদারকে টাকা পরিশোধ করতে যাব, সেক্ষেত্রে যদি কোনো ছাড় পাই, কোনো বাট্টা পাই, সেই বাট্টাটাকে বলা হবে প্রাপ্ত বাট্টা। আবার আমি যখন দেনাদারের কাছ থেকে টাকা পেতে যাব, সেক্ষেত্রে যদি দেনাদারকে কোনো কারণে কিছু টাকা ছাড় দেওয়া হয়, সে ছাড়টাকে বলা হবে প্রদত্ত বাট্টা। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা,
তাহলে এই প্রাপ্ত বার্তাটা সৃষ্টি হচ্ছে পাওনাদার থেকে, প্রদত্ত বার্তা সৃষ্টি হচ্ছে দেনাদার থেকে। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করছি। একটু দেখো, ধরো 2020 সাল মার্চ 1, ধরো তুমি রহমানকে পণ্য বিক্রয় 12,000 টাকা, এবং শর্ত ছিল 210 and 30। একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি একটু বিষয় ক্লিয়ার করি তোমাদেরকে। মার্চ 1 তারিখে আমি রহমানকে পণ্য বিক্রি করেছি 12,000 টাকা। তাহলে এখানে যেহেতু নগদের কোনো কথা বলেনি, তাহলে আমাকে বুঝে নিতে হবে এই লেনদেনটা হচ্ছে বাকিতে অথবা ধারে। আরেকটা ক্লু তোমাদেরকে দিই, যদি এখানে এরকম কোনো শর্ত থাকে 210, অর্থ হচ্ছে যে আমি 10 দিনের মধ্যে যদি সে যদি আমাকে টাকাটা পরিশোধ করে, আমি তাকে 2% ডিসকাউন্ট দিব। আর যদি সে যদি আমাকে 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে না পারে, তাহলে অবশ্যই আমাকে 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। তাহলে সেজন্য এটাকে বলা হয় 210 and 30। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, মার্চ 1 তারিখ সে আমাকে মার্চের 9 তারিখ টাকা পরিশোধ করে ফেলল। একটু প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু বোঝার বিষয় আছে, প্রশ্নটা আমাকে বুঝতে হবে। আমি 1 তারিখ রহমানকে পণ্য বিক্রি করেছি 12,000 টাকা, শর্ত ছিল 210 and 30, এবং মার্চ 9 তারিখ গিয়ে আমি তার কাছ থেকে আমি টাকা পেয়ে গেছি, অর্থাৎ সে টাকা পরিশোধ করে ফেলেছে। কিন্তু এখানে একটা সমস্যাটা হচ্ছে, সে আমাকে কত টাকা দিয়েছে এই বিষয়টা এখানে নেই, বা এই বিষয়টা এখানে উল্লেখ নেই। তাহলে যদি না থাকে, আমাকে তার সাথে আমার ট্রানজ্যাকশনটা কখন হয়েছিল সেটা দেখতে হবে। তাহলে দেখো, রহমানকে আমি পণ্য বিক্রি করেছি কয় তারিখ? মার্চের 1 তারিখ। যখন আমি 1 তারিখ তাকে পণ্য বিক্রি করছিলাম, তাকে আমি একটা সুযোগ দিয়েছিলাম, বলছে যে তুমি যদি 10 দিনের মধ্যে যদি আমাকে টাকাটা দিতে পারো, তখন তোমাকে আমি কি দিব? 2% ডিসকাউন্ট দিব। আর যদি তুমি 10 দিনের মধ্যে আমাকে টাকাটা দিতে না পারো, অবশ্যই আমাকে 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। সে এই শর্তে রাজিও হয়েছিল। এখন যাচ্ছি এই 9 তারিখের জাবেদাটা কি হবে বা টাকার ফিগারটা কি হবে সেটা নিয়ে। একটু যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, আমি পণ্য কিনেছি মার্চের 1 তারিখ, এবং আমি পণ্যটা বিক্রি করেছি মার্চের 1 তারিখ, এবং তাকে আমি সময় দিয়েছি 10 দিন। যদি মার্চের 1 এর সাথে আরো 10 দিন যদি আমি যোগ করি, তাহলে সে মার্চের 11 তারিখ পর্যন্ত সময় পাবে। অর্থাৎ সে মার্চের 11 তারিখ পর্যন্ত যদি আমাকে টাকাটা পরিশোধ করে ফেলে, এর মধ্যে অবশ্যই সে আমার কাছ থেকে 2% ছাড় পাবে। আর যদি কোনো কারণে যদি 11 তারিখের মধ্যে টাকাটা যদি পরিশোধ করতে না পারে, তাহলে অবশ্যই আমাকে 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, সে আমাকে টাকাটা পরিশোধ করেছে মার্চের 9 তারিখ। এখন তার ডেট ছিল মার্চের 11 তারিখ পর্যন্ত সুযোগ ছিল, সে তার আগেই আমাকে টাকাটা পরিশোধ করেছে। সেজন্য শর্ত অনুযায়ী সে আমার থেকে বার্তা বা ছাড় পাবে। এই ছাড়টাই হচ্ছে এখানে যেটা আমরা প্রদত্ত বার্তা বলছি, যেটা দেনাদারদের কাছ থেকে সৃষ্টি হয়েছিল। এখন একটু যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, টাকাটা কিভাবে বের করবো। আমি ও আমার কাছ থেকে পণ্য কিনেছিল 12,000 টাকা, এবং সে 10 দিনের মধ্যে সে আমাকে টাকাটা পরিশোধ করছে। এখন প্রিয় শিক্ষার্থীরা, সে যেহেতু আমাকে নির্দিষ্ট সময়ের আগে সে টাকাটা পরিশোধ করছে, সেহেতু সে এখান থেকে 2% ছাড় পাবে। তাহলে 2% ছাড় হলে 240 টাকা। তাহলে আমি পাবো আর 11,760 টাকা।
তাহলে প্রিয় শিক্ষার্থী একটু দেখো এখানে এই বিষয়টা একটু বুঝতে হবে আমাকে। আমি পণ্য বিক্রি করেছি মার্চের 1 তারিখ 12,000 টাকা এবং 2% ছাড় ছিল। কারণ কেন, সে আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যেই টাকাটা পরিশোধ করেছে। সেহেতু 12,000 টাকা থেকে 12,000 টাকা 2% যদি হয়, দেখা যাবে 240 টাকা ছাড়, এবং তাহলে আমি আর টাকা পাবো 11,760 টাকা। তাহলে এটার জাবেদাটা কি হবে একটু যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে জাবেদাটা হচ্ছে, আমি যেহেতু নগদ টাকা পেয়েছি, তাহলে নগদ টাকা পেলে ডেবিট হয়, নগদান হিসাব ডেবিট। এখানে যে বাটার কথা বলা হচ্ছে, এই বাটাটা আমার জন্য ক্ষতি। ক্ষতি হওয়ার কারণে এটাকে কি বলা হয়, প্রদত্ত বাটা হিসাব ডেবিট। এবং আমি এই টাকাগুলো পাচ্ছি কাছ থেকে, দেনাদারের কাছ থেকে এই টাকাগুলো পাচ্ছি। তাহলে সেজন্য দেনাদারের হিসাব ক্রেডিট হবে। এখন টাকার ফিগার কত লিখবো, দেখো আমি দেনাদারের কাছে পণ্য বিক্রি করেছিলাম 12,000 টাকা। এখন দেনাদার আমাকে টাকা পরিশোধ করেছে 11,760 টাকা, এবং সে আমাকে আর টাকা দেয়নি, অর্থাৎ আমি তাকে বার্তা দিয়েছি 240 টাকা। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই বলেছিলাম নগদ বার্তা দুই প্রকার, একটা হচ্ছে প্রাপ্ত বার্তা আর একটা হচ্ছে প্রদত্ত বার্তা। প্রাপ্ত বার্তা সৃষ্টি হবে পাওনাদার থেকে, আর প্রদত্ত বার্তা সৃষ্টি হবে দেনাদারের কাছ থেকে। তাহলে এখন দেখো ওই যে দেনাদারের টাকা পাওয়ার ক্ষেত্রে যে ছাড় দেওয়া হয়, সেটাই হচ্ছে এখানে প্রদত্ত বার্তা, এবং এই নগদ বার্তাটা হিসাবভুক্ত হবে। তাহলে একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, যদিও আমি মার্চে পণ্য বিক্রি করছি 12,000 টাকা, কিন্তু আমি তাকে একটা শর্ত দেওয়ার কারণে, সেই শর্তটা পালন করার কারণে তাকে আমি 240 টাকা ছাড় দিয়েছি। এই ছাড়টা ব্যবসার জন্য সবসময় ক্ষতি, সেজন্য প্রদত্ত বার্তা হিসাব ডেবিট 240 টাকা। এবং ওর থেকে পাওয়ার কথা ছিল 12,000 টাকা, ওই বার্তাটা বাদ দেওয়ার পর পেয়েছি কত, 11,760 টাকা। তাহলে দেখো এখানে যে বার্তার কথা বলা হচ্ছে, সেটাই হচ্ছে এখানে নগদ বার্তা। তাহলে আমরা এখন কি বুঝতে পারলাম প্রিয় শিক্ষার্থীরা, কারবারি বার্তা হিসাবভুক্ত হবে না, তবে মূল টাকা থেকে সেটা বাদ যাবে, কিন্তু নগদ বার্তা হিসাবভুক্ত হবে, এবং এই নগদ বার্তাটা দেনা পাওনা নিষ্পত্তিতে সৃষ্টি হয়। তাহলে এটা গেল প্রদত্ত বার্তার একটা উদাহরণ। আমি এরপরে যাচ্ছি একটু প্রাপ্ত বার্তার উদাহরণ একটু যাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে প্রদত্ত বার্তা সবসময় দেনাদারের কাছ থেকে সৃষ্টি হয়, এবং প্রদত্ত বার্তা সবসময় ডেবিট ব্যালেন্স নির্দেশ করবে, আর প্রাপ্ত বার্তা সবসময় ক্রেডিট ব্যালেন্স নির্ণয় করবে। এই কথাটা তোমরা মনে রাখবা। তাহলে আমি এটাকে প্রশ্নটাকে একটু ভিন্ন করে দিই। যদি প্রশ্নটা এরকম হয়, রহমানের নিকট হতে পণ্য ক্রয় 15,000 টাকা, শর্ত সেম 2, 10 and 30, অর্থাৎ আমি রহমানের কাছ থেকে মার্চের 1 তারিখ 15,000 টাকার পণ্য কিনেছি। তাহলে যেহেতু এখানে কোনো নগদের কোনো কথা বলে নাই, তাহলে আমরা বুঝে নিলাম এই লেনদেনটা হচ্ছে ধারে, অর্থাৎ বাকিতে। এবং আমি কিছুক্ষণ আগেও বলেছি তোমাদেরকে, বাকিতে লেনদেন সেটা বোঝার আরেকটা উপায় হচ্ছে, এখানে যদি শর্ত থাকে 2, 10 and 30 থাকে, তাহলে আমরা বুঝে নিব এটা অবশ্যই বাকিতে লেনদেনটা সংগঠিত হয়েছে। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু যাচ্ছি, ধরো মার্চের 10 তারিখ রহমানকে পরিশোধ, কিন্তু এখানে কোনো টাকার ফিগার দেওয়া নেই। তাহলে আমাকে বুঝে নিতে হবে রহমানের সাথে আমার ট্রানজাকশনটা কখন শুরু হয়েছিল। তাহলে দেখো, আমি 2020 সালের মার্চের 1 তারিখ রহমানের নিকট হতে পণ্য ক্রয় করেছি 15,000 টাকা। শর্ত ছিল
যদি আমি 10 দিনের মধ্যে যদি টাকাটা দিতে পারি তাহলে সে আমাকে 2% বাটা দিবে। আর যদি কোনো কারণে আমি 10 দিনের মধ্যে টাকাটা দিতে না পারলে নেট 30 দিনের মধ্যে সে অবশ্যই আমাকে টাকাটা দিবে। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তার কাছ থেকে পণ্য কিনেছি মার্চের 1 তারিখ, তাহলে সে আমাকে সময় দিয়েছে 10 দিন। তাহলে 1 এর সাথে 10 যোগ করলে হয় 11 মার্চ, অর্থাৎ মার্চের 11 তারিখ পর্যন্ত সময় আছে। কিন্তু আমি তাকে টাকা পরিশোধ করেছি মার্চের 10 তারিখ, অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগেই, অর্থাৎ বার্তা পাওয়ার সুযোগ শেষ হওয়ার আগেই আমি তাকে টাকাটা পরিশোধ করার কারণে আমি তার কাছ থেকে টাকাটা ছাড় পাবো। এখন টাকার সংখ্যাটা কি হবে সেটা আমরা একটু যাচ্ছি। আমি তার কাছ থেকে পণ্য কিনেছিলাম 15,000 টাকা, তাহলে সে আমার থেকে পুরো 15,000 টাকা পাবে। কিন্তু সে আমাকে একটা শর্ত দিয়েছিল 2, 10 and 30, অর্থাৎ বলছে যদি 10 দিনের মধ্যে হয় সে আমাকে 2% কি দিবে, বাটা দিবে। তাহলে আমি তার কথা মতো মার্চের 11 তারিখে কিন্তু আমার সময় ছিল, কিন্তু আমি মার্চের 10 তারিখের মধ্যে তাকে টাকাটা পরিশোধ করে ফেলেছি। তাহলে ফেলার কারণে আমি তার কাছ থেকে 2% বাটা পাবো। 2% বাটা, 2% যদি বাটা হয় তাহলে 2% হলে এটা 300 টাকা হবে। তাহলে সে আমার কাছ থেকে পাবে 14,700 টাকা। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি রহমানের কাছ থেকে পণ্য কিনেছি 15,000 টাকা, কিন্তু তার শর্ত পূরণ করার কারণে তার কাছ থেকে আমি 300 টাকা ছাড় পেয়েছি। 300 টাকা হচ্ছে 15,000 টাকা 2% হলে 300 টাকা। তাহলে এই 300 টাকা ছাড় পাওয়ার কারণে তাহলে আমি টাকা দিতে হচ্ছে 14,700। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি এটা একটু জাবেদায় সাজিয়ে দিই তাহলে হবে কি, তাহলে আমি টাকাটা পরিশোধ করছি কাকে, রহমান যে কথা পাওনাদারও লেখা যায় অথবা প্রদেয় হিসাবেও লেখা যায়। তাহলে আমি যদি পাওনাদার আমার জন্য দায়ী ছিল, আমি যদি দায়ী পরিশোধ করি তাহলে দায়ী কমে যাবে, দায়ী কমে গেলে ডেবিট। এবং তাকে আমি নগদ টাকা পরিশোধ করেছি, অর্থাৎ নগদ টাকা যদি আমি দিই আমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে। তাহলে নগদ টাকা চলে গেলে নগদের হিসাব ক্রেডিট। এবং তার কাছ থেকে আমি ছাড় পেয়েছি, তাহলে ছাড় হলে আমরা সেটাকে বলবো প্রাপ্ত বার্তা হিসাব, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। এখন টাকার ফিগার একটু দেখি কত হয়। রহমান আমার কাছ থেকে টোটাল পাওয়ার কথা ছিল 15,000 টাকা, তাহলে সে আমার থেকে পাওয়ার কথা ছিল 15,000 টাকা, কিন্তু সে আমাকে 300 টাকা ছাড় দিয়েছে। তাহলে সে আমার কাছ থেকে পাবে 14,700 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এখানে যে বার্তাটা সৃষ্টি হয়েছে এই বার্তাটাই হচ্ছে নগদ বার্তা, অর্থাৎ পাওনাদার থেকে যে বার্তা সৃষ্টি হবে সেটাকে আমরা প্রাপ্ত বার্তা হিসেবে অভিহিত করব। তাহলে এই বিষয়গুলো হচ্ছে, এইটাই ছিল আজকের টপিকস। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখলে উপকৃত হবা। এটা ছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তোমরা অবশ্যই আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করব, প্লাস ফেসবুকে আপলোড করব। তোমরা সেখানে কমেন্টসে আমাকে বলতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার জন্য। তো তোমাদের আরেকটা কথা বলে থাকি, বিশেষ করে যারা দ্বাদশ শ্রেণী এবং একাদশ শ্রেণীতে আছো, দ্বাদশ শ্রেণীর হয়তো যখন 31শে মেতে হয়তো পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, এবং যারা একাদশ শ্রেণীতে আছো তোমাদের জন্য খুবই সময়টা কম। কেন বলি সেটা হচ্ছে আগামী নভেম্বরের মধ্যে হয়তো হতে পারে তোমাদের টেস্ট পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে আপাতত নির্ধারিত সময়ে। তাহলে সেহেতু তোমরা এখন বাসায়, যে লকডাউনে তোমরা বাসায় সবাই আছো, সময়টাকে অপচয় না করে তোমরা তোমাদের যে সেকেন্ড পার্টের যে বিষয়গুলো আছে বা যে অপঠিত যেগুলো তোমরা এখনো পড়ো নাই সেগুলো তোমরা পড়ে নিবা এবং তোমরা কন্টিনিউ লেখাপড়া করবা। এবং এই লকডাউনের সময়টাকে তোমরা একটু কাজে লাগিয়ে তোমার এসএসসি রেজাল্টটা যাতে ভালো রেজাল্ট আসে সেদিকে তোমরা অগ্রসর হবা। সবাইকে শুভকামনা এবং তোমাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, তোমরা বাসায় থাকবা, নিরাপদে থাকবা, সুস্থ থাকবা এবং তোমাদের এই সময়টাকে তোমরা কাজে লাগাবা সেই প্রত্যাশা। এবং
তোমাদের জন্য আরও ভিডিও ওয়েট করছে। আমি আরও কিছু কিছু কন্টেন্টস নিয়ে তোমাদেরকে ভিডিও রেকর্ডিং করে তোমাদেরকে আপলোড দিব। আশা করি তোমরা সেগুলো দেখবা এবং সেগুলো দেখে হয়তো তোমরা সেটা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ।